উমাকান্ত একাডেমি প্রাক্তনীদের দ্বারা আজ যে ঐতিহাসিক কার্যক্রম, আর সেই ঐতিহাসিক কার্যক্রমের সাক্ষী হওয়ার সুযোগ পেয়ে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, আর যখন সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন করেছেন ত্রিপুরাবাসী, তখন বিভিন্ন জায়গা থেকে উদাহরণ প্রস্তুত করে দিত। তো থাঙ্গা ডালং 98 বছর বয়স ছিল, 98। 98 বছরের একা দুনিয়ার মধ্যে রসম বাজাতে পারে একমাত্র ব্যক্তি। পুরনো কালচারাল জন্য যারা নিজেদেরকে জাহির করতেন, কালচার তো আমরাই বুঝি, সংস্কৃতি তো আমরাই ধরে রাখতে পারি, শিল্পীদেরকেও আমরাই আগিয়ে নিয়ে যেতে পারি, 98 বছরের ঠাঙ্গা ডাল্লাংকে বের করতে পারলেন না। দুনিয়ার মধ্যে একমাত্র রসম বাজানোর যে ব্যক্তি, সেটাও আমাদের বিচারধারার প্রধান ব্যক্তি নরেন্দ্র ভাই মোদী হি বের করেছে। থেকে বাটোয়ারা করা, স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ সংস্কৃতির পীঠস্থান ছিল, কালচারাল হাব। যেই মাত্র ওই বিচারধারার সরকার ওয়েস্ট বেঙ্গলে লাগাতার 30 বছর 35 বছর হলো, তার পরিণাম টালিগঞ্জ সম্পন্ন রাষ্ট্রবিরোধী যে দল নির্মাণ হয়েছে, তাদের দ্বারা কবিগুরুর মূর্তি ভাঙা হয়েছে। এই সৎসৎটা বলার কেন নেই? তারা সংস্কৃতির পৃষ্ঠপোষক হবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙে? মাপ চাওয়া উচিত তাদের, ত্রিপুরাবাসীর কাছে, সংস্কৃতির প্রেমীদের কাছে। কোথায় নিয়ে যেতে চাইছিলেন দেশকে? কার মূর্তি বসাতে চাই? যদি মূর্তিরে বিশ্বাস না করেন, তো অন্য মূর্তি কেন বসিয়েছেন? বিদেশি মূর্তি কেন বসিয়েছেন? আমার দেশের মাটির সর্বশ্রেষ্ঠ কবিকে আমরা ভাঙছেন, বিদেশি ভাবধারার মানসিকতা যারা লাখো কোটি মানুষের খুন করেছে, তাদের মূর্তি বসিয়ে দেন। আরে কমসে কম ये देश রবীন্দ্রনাথের দেশ, নেতাজি সুভাষচন্দ্রের দেশ, সরদার পটেলের দেশ, বাল গঙ্গাধর তিলকের দেশ, ये देश ऋषि অরবিন্দের দেশ, ये देश চিত্তরঞ্জনের দেশ, ये देश শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। কালচার শিখাবেন আমাদেরকে, পাণ্ডিত্য। কারণ কি আমাদের জন্ম এই ভারত ভূমিতে হয়েছে। এই ভূমি এক জায়গায় কেন রয়েছে? আর্মি আছে তার জন্য। ভাস্করের গুজরাটের জনজাতিও খেতে জানে, তার মানে এক সংস্কৃতি। ভাস্করল এখানে ত্রিপুরা তো খেতে জানি, ভাস্করল মোদিজির জন্মভূমি গুজরাটও খেতে জানি। তো কেরালাতে পোঙ্গল হয়, আমরা যেখানে পয়লা বৈশাখ করি, তো পাঞ্জাবে বৈশাখী হয়। এগুলো আমাদেরকে একত্রিত করে রেখেছে। কোন দেশের সঙ্গে যখন বন্ধুত্ব হয়,
যখন সাংস্কৃতিক আদান প্রদান হয় তো মনে রাখবেন সেই দেশের সঙ্গে আপনার মধুর সম্পর্ক তৈরি হয়েছে। বাণিজ্যিক ডিল হয়েছে, সেটা তো স্বার্থের লেনদেন। যখন সাংস্কৃতিক আদান প্রদান হয় তখন তার সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হয়। ভারতবর্ষের পুলিশের জন্য আমরা 130 কোটি ভারতবাসী একত্রিত হয়ে আছি, বা আর্মির জন্য হয়ে আছি, তেমন নয়। আমরা তার জন্য একত্রিত হয়ে আছি আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা। দেশের প্রথম গৃহমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বিনা যুদ্ধে ছোট ছোট রাজবাড়াকে ভারতেতে একত্রিত করুন। কূটনৈতিক রণকৌশল, সংস্কৃতিতে পারদর্শী, চাণক্য নীতি আর তার বহিঃপ্রকাশ ও তাকে কার্যান্বয়ন করা, আর এই ভারত নির্মাণ করা। যারা বিদেশি মানসিকতা সম্পন্ন, এরা বলবে কোথা থেকে, যে ভারত তো কোনোদিন একত্র ছিলই না, ও তো মুঘলরা আসার কারণে একত্রিত হয়েছে বা ইংরেজদের কারণে একত্রিত হয়েছে। ইংরেজরা যাওয়ার সময় আজকের যে ভারত, সে ভারত দিয়ে যায়নি। আলাদা আলাদা রাজা ছিল, ছোট ছোট রাজবাড়া ছিল। ভারতকে একত্রিত ভারতবাসী করেছে সর্দার বল্লভভাই প্যাটেলই করেছে, ইংরেজ করেনি, না মুঘল করেছে। আর সর্দার বল্লভভাই প্যাটেলের বিচারধারা কি ছিল? ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, প্রখর রাষ্ট্রবাদী। আর কাঞ্চন প্রভা দেবী পর্যন্ত সঁপে দিয়েছেন যে রাষ্ট্রবাদী ব্যক্তির কাছেই রাজ্য দেব। এখানেও ত্রিপুরাকে পাকিস্তানে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু কাঞ্চন প্রভা দেবীর শিক্ষিতা মহারানী উনি জানতেন সঠিক ব্যক্তির হাতে ত্রিপুরাকে তুলে দিতে হবে। আর সঠিক ব্যক্তির হাতে তুলে দিয়েছে। যারা বেঠিক ব্যক্তি ছিল, ভেঙেছে। আজকে কাঞ্চন প্রভা দেবী যার হাতে তুলে দিয়েছে, সেই মাটি থেকে যখন প্রধানমন্ত্রী, তখন উমাকান্ত একাডেমিতে আবার রবীন্দ্রনাথ দাঁড়িয়ে গেছে। বন্ধু, ইতিহাস থেকে শিখতে হয়, ইতিহাসকে ভোলাও নয়, আর ইতিহাস তৈরি করতে হয়। আচ্ছা, নতুন ইতিহাস তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে। উত্তরপ্রদেশে ইলেকশন হয়, ডেভেলপমেন্ট ইস্যু। আজকে বিহারের ইলেকশন রেজাল্ট বেরোচ্ছে। ইলেকশনের ইস্যু কি ছিল? ডেভেলপমেন্ট, রোজগার। কে বলছে? জাত পাতের রাজনীতির জন্মদাতা লালু প্রসাদের ছেলে বলছে। কল্পনা করা যেতে পারে? যাদব মুসলিমের সমীকরণ করা পার্টি, সে বলছে ডেভেলপমেন্ট, উন্নয়ন করতে হবে। কার ভাষা, কার চিন্তন? নরেন্দ্র ভাই মোদীর চিন্তন, রাষ্ট্রবাদের চিন্তন। আরে ত্রিপুরাতে ডেভেলপমেন্টের ইস্যুতে ইলেকশন হতে পারে, কিন্তু বিহারে ডেভেলপমেন্টের ইস্যুতে ইলেকশন হবে। আরে কে কল্পনা করেছিল? কোন বিজ্ঞ ব্যক্তি কল্পনা করেছিল? আজকে নরেন্দ্র ভাই মোদী সেই দিশাতে নিয়ে গেছেন। যে যা পার্টিতে থাকো, কিন্তু মন্ত্র একটাই, মোদীর দিশাতেই চলতে হয় প্রত্যেককে। সেই দিশাতেই মানুষের সামনে ভোট চাইতে হয়। জনতা নির্ণয় করবে কে সঠিক কে বেঠিক। এখন আর জাত পাত পন্থ রাষ্ট্রবাদী মানসিকতা তার স্থান ভারতবর্ষে নেই। ঝুট ফারে তার সমাপ্তি হয়ে গেছে।
মিথ্যা বলে বিভ্রান্ত করে ত্রিপুরাতে আর রাজনীতি করা যাবে না। যারা মিথ্যা বিভ্রান্ত করে রাজনীতি করে এরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিল। আজকে সত্যমেব জয়তে বলে যারা রাজনীতি করে এরাই সত্তাতে থাকতে পারবে, ডেভেলপমেন্টে ইস্যু থাকবে, বিচারধারা সেটাই থাকবে রাষ্ট্রবাদ। और আমাদের সংস্কৃতিকে আগে নিয়ে যাওয়া। এই সরকার 200 কোটি টাকা ব্যয় কালচারাল হাব করার জন্য প্রস্তাব 15 ফাইন্যান্স কমিশনে পাঠিয়েছে। করোনার প্রকোপের কারণে যদি আর্থিক অবস্থা খারাপ না হতো তো এই পর্যন্ত স্যাংশন হয়ে চলে আসতো। 200 কোটি টাকা খরচা করে কালচারাল হাব। পুরো নর্থ ইস্টের মধ্যে কোথাও কালচারাল হাব নেই। এই সরকার তার সিদ্ধান্ত নিয়েছে। ললিত কলা একাডেমিকে 2টি রুম দেওয়া, জমিন দেওয়া, এই সরকার ব্যবস্থা করেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্য চেয়ার দেওয়ার জন্য কিছু সংস্থানের লোক কলকাতা বিশ্বভারতীতে গিয়েছে, কিন্তু তার একটা নিয়ম কানুন আছে, তাকে কিভাবে করতে হয় সেটাও সরকার করবে। এই ত্রিপুরার ধরতি কালচারের কথা বলে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে কেউ সম্মান দিতে জানে না, কাঞ্চন প্রভাদিকে চেনে না, মহারানী তুলসীবতীকে সম্মান দিতে জানে না, তার ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে চায় না। উমাকান্ত একাডেমি স্কুল কে স্থাপন করেছে তার নাম বলতে চায় না। এরা সংস্কৃতি শিখাবে, এরা সংস্কৃতির জ্ঞান দেবে। সংস্কৃতি যদি জানে তো এই সরকার জানে, আর সেই দিশাতে কাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে উমাকান্ত একাডেমির সমস্ত প্রাক্তনীরা মিলে আজকে সেই দিন ফিরিয়ে এনেছে। শুধু রবীন্দ্রনাথই আসবে না, পুরো ভারতের ত্রিপুরার ইতিহাস দাঁড় করে দেব রাস্তায় স্ট্যাচু তৈরি করে। স্বামী বিবেকানন্দের ফটো প্রত্যেকের বাড়িতে বাড়িতে লাগিয়ে ছাড়ব। আমি ছোটবেলায় দেখেছি কৌর বাড়িতে যদি স্ট্যালিন, লেনিন, মাও সেতুংয়ের ফটো থাকে তো ডিএম পর্যন্ত ভয় পায়, বড় নেতা। ফ্যাশন ছিল। অথচ সেই বাড়িতে বঙ্কিমচন্দ্রের ফটো নেই, রবীন্দ্রনাথের ফটো নেই, নেতাজি সুভাষচন্দ্রের ফটো নেই, মহারাজা বীর বিক্রম কিশোরের ফটো নেই, এমনকি নিজের ইষ্ট দেবতার পর্যন্ত ফটো নেই, নিজের মা বাবার পর্যন্ত ফটো নেই। কারণ কি? মা বাবা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি পর্যন্ত করে না, মুন্ডন পর্যন্ত করে না। এটা বুঝি কালচার? এরা কালচার শিখাবে যে মা বাবার মৃত্যুর পর সে মাথা মুন্ডন করবে না, তারা কালচার শিখাবে। এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি।
আরে আমাদের সংস্কৃতি এটা, যখন দুর্গাপূজা হয় লাখো লোকের ভিড় করে, ভলেন্টিয়াররা বললে শুনে না, মিলিটারি বললে শুনে না, AK-47 নিয়ে শুনে না, কিন্তু ব্রাহ্মণ মশাই যখন সামনে একটা দড়ি টানি দেয় তখন সেই দড়ি পার করে ছোট বাচ্চা পর্যন্ত যায় না। সেটা হচ্ছে আমাদের বিশ্বাস আর সংস্কৃতি। এটা হচ্ছে আমাদের সংস্কৃতির তাকত। আজকে যে ভারত একত্রিত, তার মূল কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি। ওনারা সংস্কৃতি বাঁচায়নি, সংস্কৃতিতে কুরলাঘাত করেছে, শুধু কুরল নেই করাত মেরেছে। কিন্তু ওনারা ভুলে যাননি বা ভুলে গিয়েছিলেন যে 600 বছর আমাদের সংস্কৃতির উপরে মুঘলরা আক্রমণ করেছিল, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিকে পরাজিত করতে পারেনি। ইংরেজরা লাগাতার 200 বছর আমাদের সংস্কৃতির উপর আঘাত করেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতিকে হারাতে পারেনি। ভারত সেই জায়গাতে রয়েছে যেই জায়গা থেকে ভারত শুরু হয়েছে। তাই বন্ধুরা, ভারতকে হারানোর জন্য যদি কেউ কল্পনা করে, ভারতের নিয়ম নীতি নিষ্ঠা পরম্পরা তার উপর যদি কেউ চেষ্টা করে, তার পরিণতি ভারত একবার নয় বারবার দেখিয়েছে। একবার নয় বারবার দেখিয়েছে। আজ ভারত স্বাভিমানী ভারত। আজ এমন একজন প্রধানমন্ত্রী যিনি মাথা নত করে উত্তরপ্রদেশে গঙ্গার কিনারে সমাজের তাওয়াল দিয়ে মুছতে জানে। আজ পর্যন্ত দেশে কোনো প্রধানমন্ত্রীকে দেখেনি কেউ। আবার এই সেই প্রধানমন্ত্রী যখন পাকিস্তান চোখ দেখায় তখন সার্জিক্যাল অপারেশন করতে জানে। গরিবের পাও ধরাতে জানে, পাকিস্তানকে সার্জিক্যাল অপারেশন করতে জানে, এমন একজন প্রধানমন্ত্রী। আর চীন বারবার আঘাত করেছে যারা সংস্কৃতি প্রেমীর নামে জুমলা পড়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। তাদের ইতিহাস আমরা সবাই জানি। এবারও চীন যখন সীমানায় ফিজিক্যালি মোকাবেলা করেছে তো চীনকে হারতে হয়েছে। আবার কূটনৈতিক চালে মোদির 30 কিলোমিটার দূরে চলে যেতে হয়েছে। তার নাম হচ্ছে ভারত, তার নাম নরেন্দ্র ভাই মোদী। সেটা হচ্ছে ভারতের কৃষ্টি সংস্কৃতি। এটাই আমাদের কালচার, এটাই ভারত। আর আজকে ত্রিপুরা সেই দিশাতে চলছে। আমি আশা করি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা শিল্পী রয়েছেন বারবার বিভিন্নভাবে আমার কাছে এসেছিল যে আমাদের জন্য আমরা যাতে কাজকর্ম শুরু করতে পারি, আমরা যাতে আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান শুরু করতে পারি। গাইডলাইনের মধ্যে অলরেডি রয়েছে যে কালচারাল ফাংশন শুরু করতে পারে। আজকে আমি ঘোষণা দিয়ে বলছি, শুরু করুন সারা ত্রিপুরা রাজ্যে। আপনাদেরও তার মধ্যে আপনাদের রোজগারও রয়েছে, আমার সংস্কৃতিও রয়েছে, ত্রিপুরা প্রাণে রয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনারা গান, রবীন্দ্রসঙ্গীত গান, নজরুল গীতি গান, আধুনিক গান, হজাগরি ডান্স করুন। ত্রিপুরা এগুলি না থাকলে ত্রিপুরার অস্তিত্ব থাকবে না। এটাই ত্রিপুরার পরিচয়। এই সরকার কোনোদিন তার বাধা হবে না। আজ থেকে চালু করুন ত্রিপুরা রাজ্যের মধ্যে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নিজেদেরকে সাফ সুতরা রাখে করুন। আপনারাও ভালো থাকবেন। আর আগাম দীপাবলির বা দেওয়ালির অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। আবারও প্রাক্তনীদেরকে এবং তাদের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা স্বাভিমানী ত্রিপুরা গড়ার জন্য রবীন্দ্রনাথকে আমার বাড়ির সামনে খাড়া করে দিয়েছেন। আমার সামনে যেমন রবীন্দ্রনাথ রয়েছে, তো আপনি দেখবেন ত্রিপুরার ইতিহাস কোথায় নিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমাদের অন্তরের